হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 12 আমরা লাস্ট ভিডিওতে সেমিকন্ডাক্টর অর্থাৎ অর্ধপরিবাহী অধ্যায় ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করেছি। তোমাদের এইচএস 2021 পরীক্ষার জন্য কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে সেখানে আমি তোমাদের বড় বড় কি প্রশ্ন ইম্পর্টেন্ট হতে পারে উত্তরগুলো যেগুলো বইতে রয়েছেই, তো তার মধ্যে যদি কোনো উত্তর না খুঁজে পেয়ে থাকো কিংবা কতটা লিখতে যদি অসুবিধা থাকে আমাকে জানাবে, আমি সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো এইবারে আমরা ছোট প্রশ্নের দিকে আলোচনা শুরু করব, কারণ এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং এই চ্যাপ্টার এবং পরের যে চ্যাপ্টার রয়েছে ডিজিটাল বর্তনী, তো আমি যদি চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করছি ওই জন্য বলছি এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে এমসিকিউ এবং ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন এবং নিউমেরিক্যাল প্রবলেম থাকে। তো এইটা নিয়ে আলোচনা আমরা শুরু করব। তো একটা ভিডিওতে সম্ভব নয় সম্পূর্ণ করা, আমরা আবার নেক্সট ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে বুঝতেই পারছো আমি এমসিকিউ নিয়ে আলোচনা শুরু করব। তো আমি যেটা ভেবেছি, তো বিগত বছরে জবের থেকে আমাদের নিউ সিলেবাসের প্রশ্ন হচ্ছে, অর্থাৎ 2015 থেকে 2019 কুড়িতে তো পরীক্ষা হয়নি, এইচএস এর পরীক্ষা আমাদের 30 সাবজেক্টে। তো 2015, 16, 17, 18, 19 তো এই বিগত 5 বছরের কি এমসিকিউ কিংবা ভেরি শর্ট অ্যান্সার টাইপ প্রশ্ন আসছে সেটা নিয়ে আমি আলোচনা নেক্সট ভিডিওতে করব। তো তার আগে যেটা করতে চাইছি, আমরা কি হয় না ফাইনাল পরীক্ষার জন্য যখন প্রস্তুতি করি আমরা বিভিন্ন টেস্ট পেপার, প্রশ্নবিদ্যা কিংবা বিভিন্ন রকমের মক টেস্ট পেপার গুলো আমরা সলভ করে থাকি, কিন্তু নিজের যে টেক্সট বই রয়েছে, যে টেক্সট বই পড়ে সেখানে অনেকগুলো এমসিকিউ, শর্ট প্রশ্ন কিংবা আরো কিছু আনুষঙ্গিক প্রশ্ন থাকে চ্যাপ্টারের শেষে, সেগুলো অনেক সময় ওভারলুক হয়ে যায়। কিন্তু দেখা গেছে মোস্ট কেসেসে, বেশিরভাগ ক্ষেত্রেই সেইখান থেকেই প্রশ্ন ছিল, হয়তো ডেটা চেঞ্জ ছিল, শুধুমাত্র ভ্যালুজ হয়তো আলাদা ছিল, কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে করতে পারেনি। এরকম অনেক ছাত্রছাত্রীদের ক্ষেত্রে হয়েছে, প্রতি বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকেই বলছি, বছরের পর বছর এরকম ঘটনা কিন্তু ঘটছে প্রতি বছরই। তো আমি সেই জিনিসটা তোমাদের দূর করতে চাইছি। আমি চাইছি আমরা এমসিকিউ এটা ফার্স্ট ভিডিও, যেহেতু এই ভিডিওতে আমরা বইতে কি এমসিকিউ গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি করিয়ে দিয়েছি আগের ভিডিওগুলোতে, যখন এই চ্যাপ্টারে থিওরি পড়ানো হলো, এমসিকিউ সেট 1 সেট 2 সেট 2 তো ছিল না, সেট 1 এর নিউমেরিক্যালস গুলো করানো হলো, তখন কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু তখন সামগ্রিক ভাবে হয়েছে, অর্থাৎ সব অঙ্কগুলোই হয়তো আলোচনা হয়েছে। কিন্তু আমি চাইছি তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো এইচএস পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট হতে পারে, সেগুলোকে আমি একটু বাছাই করে আবার বলছি। তো প্রশ্ন যেহেতু বইতেই রয়েছে, তো সেই জন্য আমি আর প্রশ্ন রিড করছি না, শুধু মেন পয়েন্টটাই বলি। তোমরা তোমাদের এই অর্ধপরিবাহী চ্যাপ্টারে অনুশীলনীতে, ছায়া প্রকাশনী বইতে কোশ্চেন নাম্বার 9 অর্থাৎ এই 938 পেজে কোশ্চেন নাম্বার 9টা দেখবে তোমরা। তো সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে 937 পেজে আমাদের কোশ্চেন নাম্বার 2, আমি এই কোশ্চেন নাম্বার 2 নিয়ে একটু এই কারণে বলতে চাইছি, আমাদের এইচএস এও টেস্ট পরীক্ষাও যেহেতু এবারে হয়নি, তো যখন হতো তখন একটা প্রশ্ন খুব কমন প্রশ্ন ছিল। সেই প্রশ্নটা কি না, পি টাইপ কিংবা এন টাইপ অর্ধপরিবাহীর কথা উল্লেখ করা হবে। আমি পরের ভিডিওতেও আলোচনা করব, আপাতত একটু বলে রাখি। পি টাইপ কিংবা এন টাইপ অর্ধপরিবাহীর কথা জিজ্ঞেস করা হবে, 4টে অপশন দেওয়া থাকবে, অর্থাৎ 4টে মৌলের কথা বলা থাকবে। সেই 4টের মৌলের মধ্যে কোনটাকে অপদ্রব্য হিসাবে মেলালে, অর্থাৎ আমি যখন মেশাবো অর্থাৎ ডোপিং করব, তখন পি টাইপ কিংবা এন টাইপ হবে। তো তোমাদের আমি একটাই সাজেস্ট করব, সেটা হচ্ছে পি টাইপ আর এন টাইপ যখনই কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে, অপশন যাই অপশন থাকুক না কেন, সেই সিলিকনের সাথে মেশানো হোক কি জার্মেনিয়ামের সাথে মেশানো হোক, সব সময় একটা কথা মাথায় রাখবে, এন টাইপ যদি হয় তখন তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি না, এন টাইপ যখনই হবে তখন তোমাদেরকে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট, আর পি টাইপ হলে ট্রাইভ্যালেন্ট এলিমেন্ট তোমাদের শুধু বুঝতে হবে। তো কেমিস্ট্রির একটু জ্ঞান লাগাতে হবে। যদি কোনো অচেনা মৌল থাকে, তোমাদের যদি ডাউট হচ্ছে যে হ্যাঁ এটা হবে কিনা, তো শুধু চেক করে নিতে হবে পর্যায় সারণীর সাহায্য নিয়ে যে ওটা পঞ্চযোজী মৌল কিনা। যদি এন টাইপের কথা বলে, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ সিলিকন কিংবা জার্মেনিয়াম রয়েছে,
এবারে জিজ্ঞেস করা হচ্ছে যে ফসফরাস হয়তো একটা অপশনে রয়েছে, মেবি হয়তো অন্য কোনো প্রশ্নতে আর্সেনিক রয়েছে, মেবি অ্যান্টিমনি রয়েছে। তো এরকম সাপোজ অপশন রয়েছে, কোন ক্ষেত্রে ফসফরাস রয়েছে চারটের মধ্যে একটা, তো যেটা পঞ্চযোজী মৌল হবে একটাই থাকবে অপশন। যদি এন অর্ধপরিবারের কথা বলা হয়, এন টাইপ অর্ধপরিবারের কথা বলা হয়, তো যেটা পঞ্চযোজী মৌল হবে সেইটা মেশালেই কিংবা সেইটাকে ডোপিং করলেই এন টাইপ পাওয়া যাবে। আর যদি ট্রাইভ্যালেন্ট থাকে, যেরকম ধরো আমাদের অ্যালুমিনিয়াম, বোরনের কথা যদি বলি, তো ট্রাইভ্যালেন্ট যে মৌলগুলো আছে সেটা থাকা মানে বুঝে নিতে হবে তোমাদের যে সেটা দিয়ে পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করা যাবে। তো এটা একটা খুব কমন এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সহজ মনে হতে পারে কিন্তু অনেকেরই ভুল হয়, কারণ বইতে আমরা এই চারটে নাম দেখি কিংবা অ্যান্টিমনির নামও দেখি, কিন্তু যখনই নতুন কোনো মৌলের নাম এসে যায় তখনই কিন্তু গন্ডগোলটা সৃষ্টি হয়, তখন আন্দাজে করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে থাকে। তো তোমাদের এটাই করতে হবে করণীয় যে যতগুলো অপশন আছে তার মধ্যে পেন্টাভ্যালেন্ট এলিমেন্ট খুঁজবে যদি এন টাইপ সেমিকন্ডাক্টরের কথা জিজ্ঞেস করে, আর যদি পি টাইপ সেমিকন্ডাক্টরের কথা জিজ্ঞেস করে তখন তোমরা অবশ্যই ত্রিযোজী মৌল, আগেরটা যেরকম পঞ্চযোজী মৌল, ত্রিযোজী মৌল খুঁজতে হবে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। তো এরকম একটা এমসিকিউ আমাদের টেক্সট বইতে ছিল, কোশ্চেন নাম্বার 2 তে ছিল, সেখানে ছিল পি টাইপ, তাই দেখো অ্যালুমিনিয়াম হচ্ছে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ফাইনালেও পেতে পারো। তো এটা একদম সহজ, একটু ভুলের জন্য কিন্তু জিরো হয়ে যেতে পারে। নেক্সট যে প্রশ্নের কথা আমি একটু আগেই তোমাদের সঙ্গে বলছিলাম সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9, এটাকে আমাকে ড্র করতে হবে। আমি অনুশীলনী নিয়ে আলোচনা করার সময় এটা আলোচনা করেছি, তো এটা আমি আবার বলি যেহেতু এটা ফাইনাল পরীক্ষাতেও এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে। তো দেখবে কিছু অঙ্ক, যে আমি টাইপটা বলছি যে এই হুবহু ডেটা এরকম থাকবে এমন কোনো ব্যাপার নেই, এতে একটা তোমরা দেখবে সম্মুখ বায়াসে থাকবে একটা, আর দুদিকেই কোন রোধ থাকবে, আর একটা পাওয়ার সাপ্লাই থাকবে নিচে, সে প্লাস মাইনাস, প্লাস এদিকে মাইনাস এদিকে রয়েছে, মাইনাস এদিকে প্লাস এদিকেও থাকতে পারে, তো ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। আর এখানেও একটা রোধক থাকবে। আর এই যে ডায়োড গুলো আছে, এই ডায়োড গুলোর ক্ষেত্রে এদের যে রোধক গুলো যুক্ত করা আছে তাদের ভ্যালুস গুলো দেওয়া থাকবে, তাদের মানগুলো দেওয়া রয়েছে। প্রশ্ন থাকবে ব্যাটারি ভোল্টেজ 6 ভোল্ট, তো এটাও দেওয়া রয়েছে 6 ভোল্ট, আর 100 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ বের করতে হবে, মানে এই রোধের মধ্যে দিয়ে কারেন্ট কত এটা বের করতে হবে। তো এটা একটা কমন প্রশ্ন, এন্ট্রান্স আর আমাদের ফাইনাল এক্সামিনেশনে এমসিকিউ তে আমরা পেতে পারি, ইভেন 2 মার্কস এর নিউমেরিক্যালসও পেতে পারি, তো একবার শিখলেই হবে। তো এটা কিভাবে অ্যাপ্রোচটা থাকবে, তোমাদের অ্যাপ্রোচটা এভাবে থাকবে যে দেখে নিতে হবে এরকম বর্তনী যুক্ত যদি ডায়োডের কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে সবচেয়ে প্রথম তোমাদের কাজ হবে যে কোন ডায়োড কি সেখানে বিপরীত বায়াসে আছে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ যদি কোনো ডায়োড এখানে দুটো রয়েছে, কোনো অঙ্কতে 3টে থাকতে পারে, 4টে থাকতে পারে, এরকম সমান্তরাল সমবায় করা থাকতে পারে, তো যদি তোমরা দেখো কোনো ডায়োড বিপরীত বায়াসে আছে তো স্বাভাবিকভাবে তার মধ্য দিয়ে প্রবাহ মাত্রা যাবে না, তাহলে সেটা আর কোনো ক্যালকুলেশনে আসবে না। যেরকম ধরো আমি যদি এইটা বলি, তো দেখতে পাচ্ছ ডায়োডটা বিপরীত বায়াসে রয়েছে, তো ডায়োড যেহেতু বিপরীত বায়াসে রয়েছে সেই জন্য কোন রকম প্রবাহ মাত্রা এর মধ্য দিয়ে যাচ্ছে না, তো যা যাচ্ছে এই ডায়োড এই 150 এর 100 ওহমের মধ্য দিয়ে, তাহলে এখানে কারেন্ট কিন্তু যাবেই না যেহেতু বিপরীত বায়াস। আর আদর্শ ডায়োড ধরে যেহেতু আমরা অঙ্কগুলো করি, তো বিপরীত বায়াসে ডায়োড এমনিও ইনফাইনাইট রেজিস্ট্যান্স কিংবা অসীম রোধ দেওয়ার কথা, তো এমনি প্রবাহ মাত্রা সেখানে যেতে পারবে না। তো এই ক্ষেত্রে আমরা প্রবাহ মাত্রা নরমাল ওহমের সূত্র থেকেই আমরা বের করে নিতে পারি। তো এখানে রোধ কত রয়েছে, V equals to কত IR, so I equals to V by R, তো 150, আর এদিকে থাকছে 100। তোমরা বইতে একটা জিনিস দেখবে প্রশ্নতে, ডায়োডের সম্মুখবর্তী রোধ, তো ডায়োডের একটা সম্মুখবর্তী রোধ যতই আমরা আদর্শ ধরে শূন্য বলি না কেন, কোন অঙ্কতে যদি সম্মুখবর্তী রোধের মান দেওয়া থাকে তখন সে ভ্যালুটাকে বসাতে হবে।
আর যদি না দেওয়া থাকে আইডিয়াল ডায়োড ধরে সেটা শূন্য ধরতে হবে। যেহেতু আমাদের এই প্রশ্নতে 50 ওহম দেওয়া রয়েছে সেই জন্য 50 ওহম রোধ যুক্ত করতে হবে। এবার তোমাদের মনে হতে পারে স্যার ডায়োড দুটো আছে তাহলে দুবার 50 লিখতে হবে, নয়, তার কারণ হচ্ছে সম্মুখবর্তী রোধ বলেছে। তো এই ডায়োডটা তো বিপরীত বায়াসে আছে, তো তার সম্মুখবর্তী রোধ তো ধরার কোনো প্রয়োজনই নেই, সেই জন্য ধরা হয়নি। এবারে এইটাকে জাস্ট ডিভাইড করবে, তোমরা দেখবে কোনো না কোনো একটা অপশন থাকবে 0.02 অ্যাম্পিয়ার, সেই অপশনের সঙ্গে মিলে যাবে। তো এই প্রশ্নটা আমার মনে হয় ইট ইজ গোইং টু বি ভেরি ইম্পর্টেন্ট নট অনলি ফর এইচএস, ফর এনি আদার এন্ট্রান্স এক্সামিনেশন অলসো। তো এটা একটু মাথায় রাখতে হবে, তো এটা খুব গুরুত্বপূর্ণ নিউমেরিক্যাল একটা। এরপর আমি একসঙ্গে তিনটে প্রশ্ন, তা নিউমেরিক্যাল নয় অবশ্য কিন্তু এমসিকিউ। তো দেখা গেছে অর্ধপরিবাহী আর অন্তরক, এইটা নিয়ে কিছু খুব সহজ এমসিকিউ হয়, যেটা ভুল হওয়ার কথা নয় কারোই, তবুও কিছু জনের ভুল হয়। তো আমি সেই জায়গাটা একটু ধরিয়ে দিতে চাইছি যে আমরা দেখেছি অর্ধপরিবাহী এবং অন্তরকের ক্ষেত্রে আমরা এই কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড, যদি এটাকে আমি ভ্যালেন্স ব্যান্ড আর এটাকে কন্ডাকশন ব্যান্ড, আমি শর্টেই লিখলাম ভিবি এবং সিবি, বাংলায় বলতে গেলে যোজ্যতা পটি এবং পরিমাণ পটি। তো এই পটির মধ্যে যে গ্যাপটা থাকে, যেটাকে আমরা বলি নিষিদ্ধ অঞ্চলের যে শক্তি পটির ব্যবধান, কিংবা আমরা ইংলিশে বলি ব্যান্ড গ্যাপ এনার্জি, কিংবা একে এইভাবেও লেখা হয় ইজি। তো ইজির ভ্যালু নিয়ে কিছু এমসিকিউ হয়, খুব সহজ হয়, ইভেন সংসদের মক টেস্টে প্রশ্নতেও রয়েছে। তো সিম্পল একটা ধারণা হলেই তোমরা 2-3 টাইপের প্রশ্ন হয় ইজিলি হয়ে যাবে। তোমাদের কি না ইজির কিছু ভ্যালু দেওয়া থাকতে পারে, সাপোজ 1.1 ইভি, কোন ক্ষেত্রে হয়তো 2 ইভি, কোন ক্ষেত্রে 5 ইভি, এরকম মান থাকবে, আর কোন ক্ষেত্রে কোনো গ্যাপই নেই। তো যদি দেখো কোনো গ্যাপ নেই, তার মানে দুটো অঞ্চল সমাপতিত হয়েছে, তার মানে সেটা পরিবাহী, একদম সহজ। আর যদি ইজির মান 3 ইলেকট্রন ভোল্ট থেকে কম হয়, আবার বলছি যদি ইজির মান 3 ইলেকট্রন ভোল্টের থেকে কম হয়, তখন মাথায় রাখবে যেহেতু এর মান 3 ইলেকট্রন ভোল্টের থেকে কম, সেই জন্য একদম পরিষ্কার যে 3 ইভির কম, তার মানে 0 থেকে বেশি, 3 ইলেকট্রন ভোল্ট থেকে কম, তার মানে এইটা হবে অর্ধপরিবাহী, কিংবা যেটাকে আমরা বলে থাকি সেমিকন্ডাক্টর। আর 3 ইভির বেশি, যেরকম 5 ইভি, 4, সে 4.5 হোক, 4.2 হোক, 4.3 হোক, 5 হোক, যত বেশি দেখবে হাইয়েস্ট ভ্যালু যেটা, সেইটা কিন্তু একেবারে ইনসুলেটর কিংবা অন্তরককে বোঝায়। তো একটাই আইডিয়া, 3টে এমসিকিউ পারবে। যদি কোনো গ্যাপ না থাকে সেটা পরিবাহীকে বোঝায়, যে পরিবাহী হোক হোয়াটএভার। আর যদি 3 ইভি থেকে কম হয় সেটা ডেফিনেটলি সেমিকন্ডাক্টর হবে, আর যদি 3 ইভি বেশি হয় সেটা হ্যাজ টু বি, যত বেশি হবে সেটা ইনসুলেটরকেই করেসপন্ড করে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভর্তি রয়েছে প্রশ্নবিদ্যা থেকে শুরু করে পুরনো টেস্ট পেপার সবই রয়েছে, এই যে সব লাগতে পারে, ইজি কনসেপ্ট। আর ইউনিট কিন্তু ইলেকট্রন ভোল্ট, মাঝে মাঝে প্রশ্ন থাকে এই যে নিষিদ্ধ অঞ্চলের যে শক্তিপটির মধ্যে যে ব্যবধান সেটা কোন এককে পরিমাপ করা, তো এখান থেকে উত্তরটা বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। আর তোমরা ইলেকট্রন ভোল্ট সম্বন্ধে আগেও পড়েছো, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছো, তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভব চ্যাপ্টারে পড়েছো, ইভেন আমরা প্রবাহী তড়িতেও ইউজ করেছি এটা। তো এটা আমাদের কমন ব্যাপার যে 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়ালস টু কত না 1.6 × 10⁻⁻19 জুল। এইবারে এই প্রশ্নটা আলোচনা হতে হতে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি 3টে প্রশ্নকে একসাথে কম্বাইন করে বলছি। তো প্রশ্নটা এরকম, কারণ সব প্রশ্ন লিখে লিখে খুব টাইম টেকিংও হয়ে যাবে। তো ম্যাথমেটিক্যাল গুলো আমি প্রশ্নগুলো একে বলে দিচ্ছি, থিওরিটিক্যাল প্রশ্নগুলো আমি বলেও দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে সচলতা। তো আমরা এই সচলতা কিংবা মোবিলিটি, সেটাকে আমরা মিউ দিয়ে লিখি। তো এই সচলতা সম্বন্ধে যেটা আমাদের পড়া হয়েছিল সেটা হচ্ছে মিউ ইকুয়ালস টু আমাদের এই বিচলন বেগ প্রতি একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের জন্য। তো এটা আমরা পড়েছিলাম, কোথায় পড়েছিলাম না ওহমের সূত্র চ্যাপ্টারে, প্রবাহী তড়িতের প্রথম অধ্যায়। তো এটা সম্বন্ধে বলছি এই কারণে, এই সচলতা নিয়ে আমাদের 3-4 রকমের এমসিকিউ রয়েছে এই সেমিকন্ডাক্টর চ্যাপ্টারে। তো ডায়োডে রয়েছে, যে শুধু পিএন সংযোগ ডায়োড তা নয়, এমনি আমাদের পি টাইপ অর্ধপরিবাহী আর এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে, ডায়োডের ক্ষেত্রে এবং ট্রানজিস্টরের ক্ষেত্রে রয়েছে।
তো সবগুলো উত্তর কিন্তু মোর অর লেস সেম, একটু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে একবার পড়লেই হবে। আমি কিন্তু থিওরি গুলো যখন পড়েছিলাম তখন কিন্তু ওগুলো বলেছি, কিন্তু আমি যেহেতু আমরা এইচএস এর জন্য পড়ছি তো ওই জন্য জিস্ট করে দিচ্ছি যাতে করে তোমাদের মনের মধ্যে এটা থাকে। তো প্রশ্নটা এরকম, ইলেকট্রনের সচলতা আর হোলের সচলতা এরকম ধরা থাকবে, মিউ ই ফর ইলেকট্রন, এইচ ফর হোল। তো তোমাদের এমসিকিউ কত রকমের হয়ে যাবে, একটাই উত্তর কিন্তু একটা থাকবে যে ইলেকট্রনের সচলতা মিউ ই, হোলের সচলতা মিউ এইচ, তাহলে মিউ ই এবং মিউ এইচ এর মধ্যে নিচে দেওয়া চারটি সম্পর্কের মধ্যে কোনটি সঠিক। তো কিছুতে দেখবে এরকম গ্রেটার দ্যান, কিছুতে দেখবে এরকম লেস দ্যান, কিছুতে দেখবে সমান, কিছুতে দেখবে আনইকুয়াল, এরকম দেখবে অনেকগুলো থাকবে। কিন্তু আনইকুয়ালটা তো হবে এমনিও, কিন্তু একটা কথা তোমরা মাথায় যেটা রাখবে সব সময়, ইলেকট্রনের সচলতা সর্বদা হোলের সচলতা থেকে বেশি, কারণ ইলেকট্রন হালকা। এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে, সেই জন্য তার বিচলন বেগটা কিন্তু বেশি হয়। তো এর ভিত্তিতে তুমি সবগুলো করতে পারবে। একটা হচ্ছে কোন সম্পর্ক সঠিক, তখন এটা হবে ইলেকট্রন সচলতা বেশি হোলের থেকে। আর একটা ভাষায় প্রশ্ন থাকে, কেমন না ইলেকট্রন এবং হোলের মধ্যে নিচের চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক। ইলেকট্রনের গতি বেশি, হোলের গতি বেশি, কারোই বেশি না। তো এরকম চারটে অপশন থাকবে ডিফারেন্ট টাইপের। তো যেহেতু যার সচলতা বেশি তার গতি কিংবা গতিবেগও বেশি, তো সেই ক্ষেত্রে উত্তর কিন্তু সেই ইলেকট্রনই হবে। তো এটা একই রকম প্রশ্ন, একই রকম উত্তর। ট্রানজিস্টরও সেম প্রশ্ন, কি রকম না পিএনপি ট্রানজিস্টরের কথা বলা থাকবে আর এনপিএন ট্রানজিস্টরের কথা বলা থাকবে। সো পিএনপি ট্রানজিস্টর আর এনপিএন ট্রানজিস্টর থাকবে, আর প্রশ্ন থাকবে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের মধ্যে আমরা জানি এনপিএন ট্রানজিস্টর বেশি ব্যবহার হয়। What is the reason behind that, or what is the cause for NPN to be used more than a PNP transistor? তো এই ক্ষেত্রেও the reason becomes the same, and the reason is the same as in case of mobility. How? কি করে না ভেবে দেখো, NPN, in this case the majority carrier is electron, মানে কি না এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সংখ্যাগুরু বাহক হচ্ছে ইলেকট্রন, আর ইলেকট্রনের সচলতা বেশি। তো যার ক্ষেত্রে সংখ্যাগুরু বাহক ইলেকট্রন, তার সচলতা বেশি, তার ইলেকট্রন সেখানে বেশি দ্রুত কাজ করবে, বেশি দ্রুত গতিতে ছুটবে। তাহলে সেই এনপিএন ট্রানজিস্টরকে যখন আমি ইলেকট্রনিক বর্তনীতে যুক্ত করব তখন অপারেশনটা হবে ফাস্ট, ইট উইল ওয়ার্ক ফাস্টার। তো এই জন্য এনপিএন ট্রানজিস্টর বেশি ব্যবহার করা হয়। তাহলে দেখো সেই সচলতা আইডিয়াটা শুধুমাত্র যে ডায়োডে লাগছে তা নয়, ট্রানজিস্টরেও লাগছে। তো তিন চারটে এমসিকিউ একই রকম, আশা করি তোমাদের সমস্যা হবে না। তোমরা বইতে অনুশীলনীতে দেখতে পারো 15 দাগে এটা রয়েছে। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্নের দিকে আমরা যাব, সেটা হচ্ছে আমাদের বইতেই রয়েছে, সেটা 16 এবং 17। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে একদমই হালকা ভাবে নেবে না। ফাইনালে এই টাইপের দেখো হুবহু প্রশ্ন তুলে দেবে, এরকম হওয়া একটু মুশকিলই থাকে, সে হতে পারে, কোইন্সিডেন্স হতে পারে। কিন্তু যদি একই রকমের হয়, ডেটা চেঞ্জ হয়, একই টাইপের হয়, তাহলে তোমাদের এই জন্য তো প্র্যাকটিস করা বেশি করে, যাতে করে আমরা বিভিন্ন রকমের অঙ্ক করলে কালেকশনটা বেশি হলে আমাদের অ্যাপ্লিকেশন লেভেলটা হাই হবে। তো এইবারে দেখো এই যে 16 এর যে কোশ্চেনটা রয়েছে, তো এই প্রশ্নটাও খুব কমন আর কি। তো এটাও খুব ফেমাস প্রশ্ন, টেস্টেও দেখা গেছে অনেক স্কুলে। তো এই যে এখানেও দেখবে ডায়োড থাকবে, আর এর সঙ্গে সম্মুখ বায়স বিপরীত বায়স আমাদেরকে খুঁজে নিতে হবে, রোধকও থাকবে, আর কি এখানেও থাকবে, আবার এখানেও থাকছে 10 ওহম, এটা 20 ওহম, এখানে প্রবাহ মাত্রা I 3 ভোল্ট, স্বাভাবিক কারেন্ট এখানে রিটার্ন আসবে, আর দিস ইজ 40 ওহম। তো প্রশ্নটা এরকম থাকবে, এরকম একটা বর্তনী দেওয়া থাকবে, এখানে দুটো ডায়োড আছে, সেখানে তিনটেও থাকতে পারে, সবগুলো সম্মুখেও থাকতে পারে, হয়তো সবগুলো বিপরীত বায়সেও থাকতে পারে। তো সেটা আমাদের প্রবলেম না, প্রশ্ন যেরকমই থাকবে অ্যাপ্রোচটা সেরকমই হবে। প্রশ্ন থাকছে প্রদর্শিত বর্তনীতে প্রবাহের মান, যে মূল প্রবাহ মাত্রা, তার মান কত। তো
তো একটা পরিষ্কার কথা, যত বর্তনীর অঙ্ক থাকবে পিএন সংযোগ ডায়োড নিয়ে, আমি তোমাদের একটাই কথা বলবো, just look for that diode or that number of diode which are in reverse bias। অর্থাৎ প্রথমে শুধুমাত্র একটাই জিনিস খুঁজতে হবে, সেই সকল ডায়োডকে কিংবা সেই ডায়োডটাকে খোঁজা যে বিপরীত বায়াসে আছে, কারণ তার কন্ট্রিবিউশন কিছু থাকবে না। যেমন দেখো এইটা রয়েছে বিপরীত বায়াসে, তার মানে কি এর মধ্যে কি প্রবাহ মাত্রা যাবে না, বর্তনী এখানেই ক্লোজ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমার প্রবাহ মাত্রা দেখো কত সহজে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। V equals to IR, so I will be V by R। V equals to কত না 3 আর R কত 10 40। তাহলে এই দুটো সেমি সমান, তাহলে জাস্ট এখান থেকে ডিভাইড করা। তো ডিভাইড করলেই তোমাদের যে অপশন থাকবে, যদি ফ্র্যাকশন তুমি নাও করো, অপশনে যদি থাকে ফ্র্যাকশন তখন ডিভাইড করবে, না হলে সেরকম ছেড়ে দেবে। এখানে যেমন দেখতে পাচ্ছি অপশন রয়েছে 3/50, তাহলে এখান থেকেই হয়ে গেল। তো একদম সহজ প্রশ্ন আর খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যেরকমই দেখতে হোক বর্তনী ভয়ঙ্কর যতই হোক, শুধুমাত্র ওইটাই খোঁজা কারা সম্মুখ বায়াসে রয়েছে আর কারা বিপরীত বায়াসে রয়েছে, সেটা আইডেন্টিফাই করে নিলেই হবে। বিপরীত বায়াসে যে থাকবে সে খুব বেশি রোধ অফার করবে রিভার্স বায়াসে, তাই এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাবে না। তো এটা হচ্ছে একদম সহজ রাস্তা করার। নেক্সট যে প্রশ্ন, যেটা সবচেয়ে আমার মনে হয় গুরুত্বপূর্ণ ফাইনালও আর কি, তো সেটা হচ্ছে কি চারটে অপশন থাকতে পারে। যেখানে চারটে অপশন থাকবে, সেখানে শুধুমাত্র দেখবে একটা করে ডায়োড আছে, ডায়োডের দু প্রান্তে কিছু বায়াসিং করা আছে। আমি একে নামে বলছি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরো এরকম ডায়োড আছে, ডায়োডের দু প্রান্তে, এটা পি সাইড তোমরা জানো, এটা এন সাইড। তো এখানে থাকবে কি, আমি এঁকেও দিচ্ছি। সাপোজ এদিকে একটা গ্রাউন্ড করা আছে আর এদিকে সাপোজ এরকম কিছু একটা দেওয়া আছে, আর আরেকটা থাকে একই রকমই থাকবে। সাপোজ ধরো এটা গ্রাউন্ড আছে, এইটা হয়তো এরকম আছে, আরো থাকতে পারে। সব একই রকমেরই প্রশ্ন, কনসেপচুয়াল দিক থেকে একই, শুধু তোমাদের একটু ভাবতে হবে। আরো সহজ করে দিচ্ছি। জাস্ট এরকম কিছু একটা থাকবে, আর আরেকটা ড্র করে দিই যাতে করে কনফিউশনটাও থাকবে। এরকম থাকলো, এইটা হচ্ছে আমি চারটে ডায়াগ্রাম ড্র করেছি। অ্যাকচুয়ালি চারটেই ডিফারেন্ট কোশ্চেন। অ্যাকচুয়ালি ইভেন এটাও হতে পারে চারটে এরকম ড্রয়িং করা থাকবে, যেরকম তোমাদের বইতে 7 দাগে রয়েছে। আমি অ্যাকচুয়ালি একটা প্রশ্ন নিয়ে ডিসকাস করতে চাইছি না, আমি চাইছি একটা এরকম প্রশ্ন ডিসকাস করতে যেখান থেকে আমি 3-4টে এমসিকিউ কিংবা অন্য প্রশ্ন আলোচনা করতে পারবো, যাতে করে তোমাদের কম সময় বেশি শিখতে পারবে, কিংবা একটা থেকে আরেকটা কিভাবে যাচ্ছে তোমরা বুঝতে পারবে। এবার তোমাদেরকে জিজ্ঞেস করা হবে চারটে অপশন থাকলে যে প্রদত্ত চারটে ডায়োডের মধ্যে কোনটি বিপরীত বায়াসে আছে, অথবা কোনটি সম্মুখ বায়াসে আছে, কিংবা এরকম হবে যে কোনো একটা দিয়ে দিল। সাপোজ ধরো শুধুমাত্র এটাই দিয়ে দিল, বললো এই ডায়োডটি কোন বায়াসে আছে। তো দেখো ব্যাপারটা তো একই, সেম সিকিউ না হতে পারে, ভেরি শর্ট আনসার কোশ্চেন হতেই পারে। কিন্তু অতগুলো প্র্যাকটিস করার থেকে একটা লজিক মাথায় ঢোকালে একটাতেই সবকটা হয়ে যাবে। কি করে? একটা জিনিস মাথায় ঢোকা, সম্মুখ বায়াস যদি হয় পি সাইডের বিভব এন সাইডের বিভব থেকে বেশি হবে। এটা মাথায় ঢোকা, সম্মুখ বায়াস হলে পি সাইডের বিভব এন সাইডের বিভব থেকে বেশি হবে। যেরকম পি ফর পজিটিভ এন ফর নেগেটিভ যদি আমি বলি, তাহলে পি সাইডটা মোর পজিটিভ হবে দেন এন সাইড। আর যদি রিভার্স বায়াস হয় তাহলে উল্টোটা হবে, অর্থাৎ কি পি সাইড লেস পজিটিভ হবে আর এন সাইড মোর পজিটিভ হবে। তাহলে পি সাইড বেশি ধনাত্মকের জায়গায় বেশি ঋণাত্মক হয়ে যাবে, আর এন সাইড বেশি তখন ধনাত্মক হয়ে যাবে। কখন? যখন রিভার্স বায়াস কিংবা বিপরীত বায়াস হবে। তো ওই লজিকটা আমি প্রয়োগ করি। প্রথমটায় দেখো গ্রাউন্ড করা, তাহলে আমি 0 ভোল্ট ধরতে পারি, তাহলে 0 এদিকে 3। দেখো এই দিকটা কম এই দিকটা বেশি, তাহলে পি সাইডটা লেস পজিটিভ দেন এন সাইড, তাহলে এইটা কিন্তু রিভার্স কিংবা বিপরীত বায়াসে আছে। এদিকে দেখো এটা 0 এটা -2, এটা পজিটিভ এটা নেগেটিভ,
তাহলে এইটা কিন্তু সম্মুখ কিংবা পজিটিভ কিংবা যেটাকে আমরা বলি ফরওয়ার্ড বায়াসে আছে। এটা দেখো এটাও কিন্তু বেশি এদিকটা, তাহলে এটাও কিন্তু ফরওয়ার্ড আছে। এদিকটা দেখো তো -4 বেশি নেগেটিভ, -2 কম নেগেটিভ, তার মানে এটা হচ্ছে কিন্তু রিভার্স। তোরা বইতে যে অঙ্ক ছিল সেটা কিন্তু রিভার্স নিয়ে দেওয়া ছিল, সেই জন্য এটা হচ্ছে। তাহলে এইভাবে চিন্তা হবে। তো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা কিন্তু খুবই কাজে লাগতে পারে। এইটাকে কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এই জাতীয় প্রশ্ন কিন্তু আমাদের খুব কাজে লেগে থাকে। তো ভিডিও যেহেতু লেন্থি হয়ে যাচ্ছে, তাহলে আমি বাধ্য হচ্ছি এখানে থামাতে। আমাদের কিন্তু আলোচনা শেষ হয়নি। আমাদের এমসিকিউ এই টাইপের প্রশ্ন, ট্রানজিস্টর রয়েছে, ডায়োডে আরো কিছু প্রশ্ন রয়েছে, আবার বিগত বছরের এইচএস এর প্রশ্ন রয়েছে কিছু, এবং আমার যেগুলো মনে হয় আরো কিছু প্রশ্ন। ওই জন্য আমরা আরো নেক্সট 2-3টে ভিডিও মিলে আমরা এই নিউমেরিক্যাল এই পার্টগুলো আলোচনা করব। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এই ভিডিওতে এই অবধি। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে নেক্সট টপিক নিয়ে অর্থাৎ আরো অঙ্ক নিয়ে আলোচনা করব। টিল দেন, বাই।